হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। আমরা প্রত্যেক দিন এখন যে একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা পড়াশোনা করছি। সেই অনুযায়ী 6/7/2024 6/7/2024 যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে আজকে আমরা সেগুলো দেখব, যেগুলো আগামী যে পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম প্রশ্ন যেটা আছে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব, who has been appointed as the new prime minister of UK, অর্থাৎ ইউকে বা ইউনাইটেড কিংডমের নতুন প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন বা কাকে অ্যাপয়েন্টমেন্ট করা দেওয়া হয়েছে। উত্তর কি হচ্ছে স্যার কিয়ের স্টারমার। স্যার কিয়ের স্টারমারকে নতুন ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সেই যে অ্যাপয়েন্টমেন্টটা হলো, এটা কে দিলেন? কিং চার্লস দ্য থ্রি কিং চার্লস দ্য থার্ড, তিনি কে মোনার্ক অফ ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের যিনি এখন মোনার্ক আছেন, কিং চার্লস দ্য থার্ড, তিনি স্যার কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। তিনি কততম প্রধানমন্ত্রী হলেন ইউনাইটেড কিংডমের? 58, অর্থাৎ 58তম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন। আমরা জানি আমাদের ভারতবর্ষে যেমন অনেকগুলো রাজনৈতিক দল দেখা যায়, কিন্তু ইউনাইটেড কিংডমে দুটো রাজনৈতিক দলের প্রাধান্য দেখা যায়। একটা পার্টি কি, এই যে কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসাবে হলেন, উনি কোন পার্টি থেকে বিলং করেন? উনি হচ্ছেন লেবার পার্টি থেকে। এবং যাকে রিপ্লেস করলেন তিনি কোন পার্টির ছিলেন? তিনি ছিলেন কনজারভেটিভ যে পার্টি ছিল। এবং তার লিডার কে ছিলেন, আগের প্রধানমন্ত্রী কে ছিলেন যাকে কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসাবে রিপ্লেস করলেন? তিনি ছিলেন পিএম ঋষি সুনাক। ঋষি সুনাককে হারিয়ে নতুন প্রধানমন্ত্রী হলেন কিয়ার স্টারমার। এই যে ঋষি সুনাক, এই নামটা দেখেই আমরা বুঝতে পারছি এর সাথে একটা ভারতীয় কিন্তু আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি। এই যে ঋষি সুনাক ছিলেন, ইনি কার হাজবেন্ড? ইনি হচ্ছেন আকসাতা আকসাতা মূর্তি। আকসাতা মূর্তি এর হাজবেন্ড ছিলেন ঋষি সুনাক। এই আকসাতা মূর্তিকে, আকসাতা মূর্তি হচ্ছে আমাদের যে একটা আইটি সেক্টর আছে ইনফোসিস, ইনফোসিসের যিনি ফাউন্ডার ছিলেন, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, এন আর নারায়ণন। এন আর নারায়ণন ইনফোসিসের প্রতিষ্ঠাতা, এবং সুধা মূর্তি, এই দুজনের মেয়ে ছিলেন এই আকসাতা মূর্তি, এবং এনার হাজবেন্ড ছিলেন এই ঋষি সোনাক। তাহলে 58তম প্রাইম মিনিস্টার হলেন কিয়ার স্টারমার। আমরা যদি প্রথম দেখি ইউনাইটেড কিংডমের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, তাহলে আমরা কি দেখব? স্যার রবার্ট ওয়ালপোল। স্যার রবার্ট ওয়ালপোল ছিলেন ইউনাইটেড কিংডমের প্রথম প্রধানমন্ত্রী। ইউনাইটেড কিংডম আমরা যেটা দেখলাম, ইউনাইটেড কিংডমের ক্যাপিটাল কি? লন্ডন। লন্ডন হলো ইউনাইটেড কিংডমের রাজধানী, এবং এর কারেন্সি কি? পাউন্ড স্টার্লিং। এই যে এতক্ষণ আমরা একটা কথা পড়ে আসছি ইউনাইটেড কিংডম, এই ইউনাইটেড কিংডম অ্যাকচুয়ালি কোন কোন দেশগুলোকে নিয়ে তৈরি? আমরা যদি এটা একটু দেখি তাহলে আমরা দেখব চারটে দেশ। একটা হচ্ছে স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, এবং আরেকটা দেশ সেটা হচ্ছে নর্থ আয়ারল্যান্ড। এই চারটে দেশ মিলে তৈরি হচ্ছে ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড কিংডমের সাথে সাথে আমরা আরেকটা নাম দেখে থাকি, সেটা হচ্ছে এই যে প্রথম তিনটে নাম বললাম স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস, এই তিনটে মিলে হয় গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন। তাহলে এটাও পরীক্ষায় অনেক সময় আসে যে আমাদের ইউনাইটেড কিংডম এবং গ্রেট ব্রিটেন। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন দেখলাম। পরবর্তী প্রশ্নতে আমরা যদি চলে যাই তাহলে কি দেখব? হুইচ এজেন্সি has become the main sponsor of the Indian Olympic Association? কিসের জন্য? ফর প্যারিস 2024 অলিম্পিক এবং লস অ্যাঞ্জেলস 2028। এই যে দুটো
অলিম্পিক আমাদের হচ্ছে লস অ্যাঞ্জেলস এবং 2028 এবং প্যারিসে 2024, সেই অলিম্পিকের জন্য মেন স্পন্সর হিসাবে কোন এজেন্সিটা নির্বাচিত হয়েছে, সেটা কি হলো? বিপিসিএল। এই বিপিসিএল এর যদি আমরা ফুল ফর্মটা দেখি তাহলে কি হবে? ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড মেন স্পন্সর হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের জন্য 2024 প্যারিস এবং 2028 লস অ্যাঞ্জেলস যে অলিম্পিক হবে তার হিসাবে। এবারে এই যে বিপিসিএল, এই যে দেখলাম আমরা এজেন্সিটা বা এই কোম্পানিটা, এটা কত সালে তৈরি হয়েছিল? 1967 খ্রিস্টাব্দে বিপিসিএল প্রতিষ্ঠা হয়েছিল এবং এর হেডকোয়ার্টার যদি আমরা দেখি সেটা হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাইতে এর হেডকোয়ার্টার আছে। এবং এই কোম্পানির বর্তমান সিএমডি কে আছেন? তিনি হলেন জি কৃষ্ণা কুমার। জি কৃষ্ণা কুমার বর্তমানে সিএমডি হিসাবে আছেন। এবং একই সাথে আমরা এখানে আরেকটা নাম দেখলাম, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এটা কখন তৈরি হয়েছিল? 1927 খ্রিস্টাব্দে এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, যার হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। এবং এর যদি আমরা প্রেজেন্ট হেড দেখি তাহলে তিনি কে? পিটি উষা। আমরা জানি পিটি উষা হচ্ছেন এখন এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেড আছেন। এখানে আমরা যে টার্ম দেখলাম অলিম্পিক, আমরা জানি অলিম্পিক কত বছর বাদে বাদে হয়? 4 বছর বাদে বাদে হয়। এবং অলিম্পিক কিন্তু অনেক রকমের হয়। একটা হয় উইন্টার অলিম্পিক হয়, আমরা জানি সামার অলিম্পিক হয়, প্যারা অলিম্পিক হয়। সেরকম এই যে অলিম্পিক হচ্ছে 2024 প্যারিসে এবং 2028 লস এঞ্জেলসে, এটা হচ্ছে আমাদের সামার অলিম্পিক। এবং লাস্ট অলিম্পিক যদি আমরা দেখি তাহলে কত সালে হয়েছিল? 2020-তে হওয়ার কথা ছিল, যেটা কোথায়? সেটা হচ্ছে টোকিও। টোকিও কোথায় আছে? জাপান। জাপানের রাজধানী টোকিওতে হওয়ার কথা ছিল। এবং সেখানে আমরা যদি দেখি তাহলে ভারত মোট কতগুলো মেডেল জিতেছিল? মোট জিতেছিল টোটাল 7টা মেডেল, যার মধ্যে ছিল একটা গোল্ড, 2টো সিলভার এবং 4টে ব্রোঞ্জ। এবং এই যে একমাত্র গোল্ড, এই গোল্ড কে জিতেছিল? আমরা প্রত্যেকেই জানি নীরজ চোপড়া। নীরজ চোপড়া জিতেছিল কোন খেলার জন্য পেয়েছিলেন? জাভলিন থ্রো। জাভলিন থ্রোর জন্য নীরজ চোপড়া জিতেছিল। এবং প্রথম যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় অলিম্পিকে ইন্ডিভিজুয়াল গোল্ড কে জিতেছিল, তখন আমরা দেখি কে? অভিনব বিন্দ্রা জিতেছিলেন। এবং এই অলিম্পিক যদি জিজ্ঞাসা করা হয় মডার্ন অলিম্পিক প্রথম কোথায় শুরু হয়েছিল বা কখন শুরু হয়েছিল, তখন এটা 1896-তে হয়েছিল এথেন্স, গ্রিসের এথেন্সে প্রথম মডার্ন অলিম্পিক শুরু হয়েছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন দেখলাম এর পাশাপাশি। এর পরের প্রশ্ন আমরা যদি দেখি 2 নম্বরের পরে 3 নম্বর প্রশ্ন, কি বলো? হুম। 3 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তাহলে কি দেখবো? হোয়ার হ্যাজ দ্য আইএফ চিফ ইনাগরেটেড দ্য উইপেন সিস্টেম স্কুল। উইপেন সিস্টেম স্কুলটা কোন জায়গাতে যিনি ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ ইনাগরেট করলেন, অর্থাৎ উদ্বোধন করলেন, কোন শহরে বা কোথায়? উত্তর কি? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আইএফ চিফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ যিনি আছেন, তিনি এই নতুন উইপেন সিস্টেমটা চালু করলেন। এখন যদি আমরা দেখি বর্তমানে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ কে আছেন, এবং এই টার্মগুলো আমরা আমাদের মনে রাখতে হয় যে ইন্ডিয়ান এয়ারফোর্সের যিনি চিফ তাকে কি নামে ডাকা হয়? তাকে কি নামে ডাকা হয়? এয়ার চিফ মার্শাল। এবং তার নাম কি? এখন বর্তমানে যিনি প্রধান হিসাবে আছেন তার নাম বিবেক রাম চৌধুরী। বিবেক রাম চৌধুরী বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ আছেন। এবং তিনি কাকে রিপ্লেস করেছিলেন? আর কে এস ভাদুরিয়া। আর কে এস ভাদুরিয়া
ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ ছিলেন, যাকে রিপ্লেস করে নতুন এয়ারফোর্স চিফ হয়েছেন বিবেক রাম চৌধুরী। ইন্ডিয়ান নেভি যদি আমরা দেখি, ইন্ডিয়ান নেভির যিনি চিফ তাকে কি নামে আমরা ডাকি? অ্যাডমিরাল হিসাবে ডাকি। এবং এখন বর্তমান অ্যাডমিরাল কে আছেন? দীনেশ কে ত্রিপাঠী। দীনেশ কে ত্রিপাঠী বর্তমান আমাদের ইন্ডিয়ান নেভির চিফ বা নেভাল চিফ আছেন। এবং এর আগে কে ছিলেন? আর হরিকুমার। এবং ইন্ডিয়ান আর্মি যদি আমরা দেখি, ইন্ডিয়ান আর্মি চিফ কে আছেন? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। উপেন্দ্র দ্বিবেদী নতুন ইন্ডিয়ান আর্মি চিফ হয়েছেন এবং তিনি কাকে করেছেন রিপ্লেস? জেনারেল মনোজ পান্ডে। এবং আমরা জানি সিডিএস, এই সিডিএস ফুল ফর্ম কি? অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। অর্থাৎ এই যে তিনটে আমাদের ডিফেন্সের প্রধান হলেন এয়ারফোর্স, নেভি এবং আর্মি, তার উপরে যিনি থাকছেন তিনি হচ্ছেন সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। তিনি কে আছেন এখন? জেনারেল অনিল চৌহান। এবং আমরা জানি প্রথম সিডিএস কে ছিলেন? জেনারেল বিপিন রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াত ছিলেন আমাদের প্রথম সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ। তাহলে উইপন সিস্টেম স্কুল কোথায় উদ্বোধন হলো? হায়দ্রাবাদ। নেক্সট আমরা দেখব এরপরে নেক্সট প্রশ্ন, who has been appointed as the new chief justice of Punjab and Haryana High Court? পাঞ্জাব এবং হরিয়ানার যে হাইকোর্ট আছে তার চিফ জাস্টিস হিসাবে কাকে নির্বাচিত করা হলো বা কাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো? তাহলে তার উত্তর আমরা কি দেখব? জাস্টিস সিল নাগু। জাস্টিস সিল নাগুকে হরিয়ানা এবং পাঞ্জাবের যে হাইকোর্ট আছে তার চিফ জাস্টিস হিসাবে নির্বাচিত করা হলো। এবং চিফ জাস্টিস এই হরিয়ানা এবং পাঞ্জাবের চিফ জাস্টিস হওয়ার আগে তিনি কি হিসাবে কাজ করছিলেন? তিনি ছিলেন অ্যাক্টিং চিফ জাস্টিস অফ মধ্যপ্রদেশ হাইকোর্ট। মধ্যপ্রদেশ হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস হিসাবে তিনি ছিলেন এবং বর্তমানে তিনি পাঞ্জাব এবং হরিয়ানার চিফ জাস্টিস হিসাবে নির্বাচিত হলেন। এবং এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় অনেকবার আসে যে ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ কোনো হাইকোর্টের ভারতবর্ষের কে ছিলেন? তিনি ছিলেন কি? জাস্টিস লীলা সেঠ। এবং তিনি ছিলেন হিমাচল প্রদেশ যে হাইকোর্ট ছিলেন সেই হিমাচল প্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন। আমরা যদি একটু এই হাইকোর্ট টার্মটা দেখি, এই হাইকোর্ট আমরা যদি কনস্টিটিউশনে দেখি তাহলে কনস্টিটিউশনে কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলে দেখতে পাই? সেটা কত? 214 থেকে 231 এই আর্টিকেলগুলোর মধ্যে আমরা হাইকোর্টের কথা জানতে পারি। এবং হাইকোর্টের এই যে চিফ জাস্টিস, এনাকে অ্যাপয়েন্টমেন্ট কে দেন? হাইকোর্টের যিনি চিফ জাস্টিস তাকে অ্যাপয়েন্টমেন্ট দেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কার সাথে কনসালটেশন করে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করে এবং কনসার্ন যে স্টেট গভর্নমেন্ট থাকছে তার গভর্নরের সাথেও অনেক সময় তিনি কনসালটেশন করেন এবং তাকে যে শপথ বাক্য সেই শপথ বাক্য পাঠ করেন। সেই যে চিফ জাস্টিস হচ্ছেন যে রাজ্যের, সেই রাজ্যের কনসার্ন রাজ্যের গভর্নর যিনি থাকেন তিনি তাকে শপথ বাক্য পাঠ করান। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন প্রেসিডেন্ট কিন্তু শপথ বাক্য পাঠ করাচ্ছেন যিনি গভর্নর থাকছেন সেই রাজ্যের তাকে। একইভাবে এবং আরেকটা প্রশ্ন এখান থেকে অনেক সময় দেয় যে হাইকোর্টের রিট যেটা হয় সেই রিট কত নম্বর আর্টিকেলে দেখা যায়? কত নম্বর আর্টিকেলের দ্বারা হয়? সেটা হচ্ছে 226। আর্টিকেল 226 থেকে রিট হাইকোর্ট জারি করতে পারে যদি ফান্ডামেন্টাল রাইটস গুলো আমাদের লঙ্ঘন হয় তখন। তাহলে এখান থেকে আমরা দেখলাম জাস্টিস সিল নাগু হরিয়ানা এবং পাঞ্জাব এর হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হিসাবে নির্বাচিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন যদি আমরা 5 নম্বর প্রশ্ন দেখি, 5 নম্বর প্রশ্ন আমাদের কি আছে? হুইচ কান্ট্রি, কোন দেশটা উইল হোস্ট, আয়োজক হবে কিসের? এশিয়ান সামিট 2024। এশিয়ান সামিট 2024 যেটা হতে চলেছে সেটাতে কে, কোন দেশটা আয়োজক হচ্ছে? তার নাম আমরা কি দেখছি? লাওস। লাওস কি করবে? এই যে এশিয়ান সামিট হবে 2024 যেটা কখন হবে? ইন দ্য মান্থ অফ অক্টোবর। অক্টোবর মাসে যে এশিয়ান সামিট হতে চলেছে তার আয়োজক হিসাবে থাকছে লাওস। লাওস একটা সাউথ এশিয়ান কান্ট্রি আমরা জানি।
এবং এই যে টার্মটা আমরা পড়লাম এশিয়ান, এই এশিয়ান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আমাদের আসে। প্রথম প্রশ্ন অনেক সময় দিয়ে দেয় যেটা, যে এই এশিয়ান যে পড়লাম, এই এশিয়ানের ফুল কথাটা কি, অর্থাৎ ফুল কথাটা কি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ান যে দেশগুলো আছে তার একটা সংঘ, তার একটা সংগঠন, সেটা হচ্ছে এশিয়ান। একসাথে অনেকগুলো দেশ মিলে তৈরি হয়েছিল। কত সালে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 8ই আগস্ট 1967। 1967 সালের 8ই আগস্ট এই এশিয়ান তৈরি হয়েছিল এবং এর বর্তমান হেডকোয়ার্টার কোথায় আছে? ইন্দোনেশিয়ার জাকার্তা। ইন্দোনেশিয়ার জাকার্তাতে এই এশিয়ানের হেডকোয়ার্টার আছে। এবং এখানে যদি দেখি আমরা বর্তমানে মেম্বার কান্ট্রি কে কে আছে, কোন কোন দেশগুলো রয়েছে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির মধ্যে, ব্রুনাই আছে, কম্বোডিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, লাওস আছে, মালয়েশিয়া আছে, মায়ানমার আছে, ফিলিপিন্স আছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। এই 10টা দেশ বর্তমানে এর মেম্বার আছে এবং দুটো দেশ এখন অবজারভার হিসেবে আছে, অর্থাৎ তারা এই এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে মেম্বারশিপ নিতে চাইছে কিন্তু এখনো হয়নি। সেটা একটা হচ্ছে ইস্ট তিমোর এবং আরেকটা হচ্ছে পাপুয়া নিউ গিনিয়া। পাপুয়া নিউ গিনিয়া। এই দুটো দেশ এখন আমাদের এই যে এশিয়ান কান্ট্রিগুলো আছে তার মেম্বারশিপের জন্য অবজারভার কান্ট্রি হিসাবে আছে। তাহলে লাওস এই দেশটা যে সামিট হবে এশিয়ান, তার আয়োজক দেশ হিসাবে থাকছে। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আমরা দেখব, হুইচ কোম্পানি, কোন কোম্পানিটা হ্যাজ লঞ্চ করলো কি ওয়ার্ল্ডস ফার্স্ট সিএনজি পাওয়ার্ড বাইক, অর্থাৎ সিএনজি দিয়ে, সিএনজি পাওয়ার দিয়ে, সিএনজি যেমন আমরা জানি পেট্রোল ডিজেল, সেরকম সিএনজি পরিচালিত বাইক কোন কোম্পানিটা প্রথম, পৃথিবীর মধ্যে কোন কোম্পানি প্রথম হিসাবে চালু করলো, সেটা আমরা কি দেখছি, বাজাজ অটো। বাজাজ অটো প্রথম মোটর বাইক এমন একটা লঞ্চ করলো যেটা সিএনজি দিয়ে চলবে। অর্থাৎ এই সিএনজি, সিএনজিটা কি, সিএনজি ফুল ফর্ম হচ্ছে কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই সিএনজি দিয়ে হচ্ছে প্রথম বাইক চলবে এবং এই সিএনজির মধ্যে সবচাইতে বেশি যে উপাদানটা থাকে সেটা আমরা কি জানি, H4 বা মিথেন থাকে। যে বাইকটা নতুন বাজাজ অটো লঞ্চ করলো তার নাম কি দেওয়া হয়েছে, বাজাজ ফ্রিডম 125 বা 125, এইরকম একটা নামে বাজাজ নতুন একটা বাইক লঞ্চ করলো যেটা কি দিয়ে চলবে, সিএনজি দিয়ে চলবে। শুধুমাত্র সিএনজি না, এটা কি দিয়ে চলবে, উইল রান বোথ অন সিএনজি এবং পেট্রোল, পেট্রোলের পাশাপাশি সিএনজি দিয়েও চলবে। এবং ইনিশিয়াল প্রাইস যদি আমরা দেখি, এই বাইকটা রাখা হয়েছে 95,000 ইন্ডিয়ান রুপিস। এই যে বাজাজ কোম্পানি দেখলাম বা বাজাজ, এর বর্তমান যদি সিএমডি, এমডি বা সিইও জিজ্ঞাসা করা হয় তাহলে কি হবে, তার এখন বর্তমান এমডি সিইও কে আছেন, তার নাম হচ্ছে রাজীব বাজাজ। এবং এই বাজাজ কোম্পানি, এই বাজাজ কোম্পানির এখন হেডকোয়ার্টার কোথায় আছে, সেটা হচ্ছে হেডকোয়ার্টার আছে মহারাষ্ট্রের পুনেতে। পুনেতে, পুনে শহরে এই বাজাজ কোম্পানিটার হেডকোয়ার্টার আছে। তাহলে বাজাজ অটো পৃথিবীর মধ্যে প্রথম সিএনজি পরিচালিত, সিএনজি পাওয়ার্ড একটা বাইক লঞ্চ করলো। আজকের শেষ প্রশ্ন যদি আমরা দেখি তাহলে দেখবো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে হুইচ টু স্টেটস, কোন দুটো রাজ্য কি করলো, সাইন্ড অ্যান এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্ট সাইন করছে কিসের জন্য, পার্বতী, কালিসিন এবং চম্বল, এই 3টে নদীর রিভার লিঙ্কিং প্রজেক্ট। অর্থাৎ এই যে 3টে নদী আছে, পার্বতী, কালিসিন এবং চম্বল, এই 3টে নদীকে কি করা হবে, লিঙ্ক করা হবে, সংযুক্ত করা হবে। তার জন্য যে প্রজেক্টটা চালু করলো সেটা কোন দুটো রাজ্যের মধ্যে হলো, কি কি রাজ্য, এক হচ্ছে মধ্যপ্রদেশ এবং অন্যটা হচ্ছে রাজস্থান। মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই দুটো রাজ্যের মধ্যে এই 3টে নদী পার্বতী, কালিসিন্ধ এবং চম্বল লিঙ্কিং প্রজেক্টটা চালু হলো।
তাহলে আমরা কি দেখছি, মধ্যপ্রদেশ এবং রাজস্থান গভর্নমেন্ট কি করলো, সাইন অ্যান এমওইউ। এমওইউ আমরা গতকাল দেখেছিলাম, এর ফুল ফর্ম কি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একটা চুক্তিপত্র, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা চুক্তি হচ্ছে। কিসের জন্য, পার্বতী, কালিসিন, চম্বল এই রিভারগুলোকে লিঙ্ক করা হবে, যার টোটাল কস্ট, যার একটা আনুমানিক মূল্য কত ধরা হচ্ছে, প্রায় 72,000 কোটি টাকা খরচ হবে এই তিনটে নদীকে একসাথে লিঙ্ক করবার জন্য। তো হঠাৎ করে লিঙ্ক করবার কেন প্রয়োজন পড়লো, এর উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্য কি, টু প্রোভাইড ড্রিঙ্কিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার, অর্থাৎ পানীয় জল, এবং আমরা জানি যে ইন্ডাস্ট্রি বা শিল্প তৈরি করার জন্য প্রচুর পরিমাণে জলের দরকার পড়ে, সেই ইন্ডাস্ট্রিয়াল যে জল দরকার সেটাকে প্রোভাইড করবার জন্য কোথায় কোথায় লাগবে, 13 ডিস্ট্রিক্ট, 13টা আমাদের জেলাতে দেবে। কোন কোন জেলাতে দেবে, ইস্টার্ন রাজস্থান এবং চম্বল রিজিয়ন অফ মালওয়া এবং চম্বল রিজিয়ন অফ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের মালওয়া এবং চম্বল রিজিয়ন এবং ইস্টার্ন যে রাজস্থানের 13টা জেলাতে ড্রিঙ্কিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার প্রোভাইড করবে, যখন এই পার্বতী, কালিসিন এবং চম্বল এই তিনটে নদীকে একসাথে লিঙ্ক করা যাবে, যার টোটাল খরচা পড়ছে কত, প্রায় 72,000 কোটি টাকা। এরপরে আমরা এখান থেকে যদি দেখি, পার্বতী নদী, চম্বল নদীটা যেটা দেখলাম, চম্বল নদীটা কোথা থেকে তৈরি হচ্ছে, অরিজিনেট কোথা থেকে করছে, জানাপাব হিল থেকে তৈরি হচ্ছে, যেটা কোথায় আছে, মৌ থেকে শুরু হচ্ছে। এবং এই চম্বলের আমরা যদি টোটাল ডিস্টেন্স দেখি তাহলে কত হবে, 960 কিলোমিটার, 960 কিলোমিটার চম্বলের ডিস্টেন্স। এবং এই চম্বল নদীর উপরে অনেকগুলো গুরুত্বপূর্ণ ড্যাম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ড্যাম হলো গান্ধীসাগর ড্যাম, অন্য একটা গুরুত্বপূর্ণ ড্যাম যেগুলো পরীক্ষায় আসে সেটা হচ্ছে রানা প্রতাপ সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম। নেক্সট আমরা যদি দেখি এই পার্বতী নদী, এই পার্বতী নদীটা কোথা থেকে অরিজিনেট করছে, কোথায় উৎপত্তি হচ্ছে, এটা অরিজিনেট করছে কোথায়, বিন্ধ্য রেঞ্জ থেকে, যেটা কোথায় আছে, সিওর ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের সিওর ডিস্ট্রিক্টের বিন্ধ্য রেঞ্জ থেকে তৈরি হচ্ছে। এবং এটা একটা ট্রিবিউটারি অফ চম্বলের একটা ট্রিবিউটারি। এবং এর লেন্থ যদি আমরা দেখি প্রায় 471 কিলোমিটার, 471 কিলোমিটার হচ্ছে এই পার্বতী নদীর টোটাল দৈর্ঘ্য। এবং কালিসিন নদী যদি দেখি তাহলে এই নদীটা কোথায় অরিজিনেট করছে, এটাও বিন্ধ্যাচল যে পাহাড় আছে সেখানে, যেটা দেওয়াস ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশের দেওয়াস ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে। এবং এই কালিসিনটাও একটা চম্বলের ট্রিবিউটারি হিসাবে থাকছে। এবং এর লেন্থ প্রায় 150 কিলোমিটার, 150 কিলোমিটার। তাহলে এই তিনটে নদী, চম্বল, পার্বতী এবং কালিসিন, এই তিনটে নদীকে লিঙ্ক করা হচ্ছে, যার ফলে মধ্যপ্রদেশ এবং রাজস্থান এর 13টা জেলাতে ড্রিঙ্কিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার প্রোভাইড করা যাবে, যার টোটাল খরচ হচ্ছে প্রায় 72,000 কোটি টাকা। এবং এখানে আরেকটা যদি আমরা দেখি, এখন রাজস্থান আমরা জানি আয়তনের দিক থেকে রাজস্থান হচ্ছে ভারতবর্ষের সবচাইতে বড় রাজ্য এবং মধ্যপ্রদেশ থাকে সেকেন্ড। সেরকমই রাজস্থানের বর্তমান যদি চিফ মিনিস্টার কে আছেন তাহলে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি হবে, ভজনলাল শর্মা হচ্ছে এর রাজস্থানের চিফ মিনিস্টার আছেন। এবং মধ্যপ্রদেশের বর্তমান চিফ মিনিস্টার কে আছেন, মোহন যাদব মধ্যপ্রদেশের নতুন চিফ মিনিস্টার হিসাবে নির্বাচিত হয়েছেন। তাহলে এটুকুই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। আবার আগামীকাল আমরা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। ততদিনের জন্য ভালো করে পড়াশোনা করো, আগামী যে পরীক্ষাগুলো আছে সেই জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ।